প্রণাম জমিদার মশাই। কি ব্যাপার নিতাই? আগে আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো। আগে কাল বিকেলে আপনার বাড়ির লেটেলরা গিয়ে আমার পুকুরে জাল ফেলে এসেছে জমিদার মশাই। ওরা বলল যে আপনি নাকি ওদের হুকুম করেছেন। আমার অভাবের সংসার, ঘরে দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে। এই অবস্থায় পুকুরের মাছগুলো চলে গেলে তাদের মুখে দুটো ভাত তুলে দেব কি করে? সে তো আমার চিন্তা নয় নিতাই। তোমার কমাসের খাজনা বাকি, সেটা হিসাব রাখো তো। কিন্তু জমিদার মশাই, আমি তো বলেইছি সামনের মাসটা পর্যন্ত যদি। এই কথা তুমি গতবারও বলেছিলে। লাভটা কি হলো? আমি এখনো আমার খাজনা পেলাম না। তুমি নিজে আমার খাজনা না দিতে চাইলে আমার তো আর সেটা কেড়ে না নিয়ে উপায় নেই। দয়া করুন জমিদার মশাই, দয়া করুন। ওই পুকুরই ছিল আমার শেষ সম্পত্তি। জমি জায়গা যা ছিল সবই আপনার নামে লিখে দিয়েছি। ওই পুকুরটাকে অন্তত রেহাই দিন। কি আমার মুখের উপর কথা? আমি তোমার কাছ থেকে শুনে আমার জমিদারি চালাবো, আর তোমরা সবাই মিলে আমার খাজনা বাকি রাখো আর আমার জমিদারি লাটে উঠুক, তাই না? তোমার পুকুর আর তুমি ফেরত পাবে না। হয় আমার কাছ থেকে পুকুর কিনে নাও, আর তা না হলে পুকুরের দাবি আমার সামনে করবে না। মনে রাখবে, আমি যা বলি সেটাই আইন। যাও, এখন বিদায় হও। ভালোভাবে না গেলে লাঠিয়াল দিয়ে তোমাকে বিদায় করব। ওরে বাবারে, তুই এলি শেষ পর্যন্ত? আমি তো মনে করেছিলাম তুই আজকে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিবি। দুপুরবেলা কেউ খেতে আসে, এমন করলে চাষবাস চলবে কি করে? আরে রাখ তোর চাষবাস। কি হয়েছে তা জানিস? কিছু হয়েছে নাকি? আরে সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। তোকে কালকে বলেছিলাম না, জমিদার বাড়ির লাঠিয়ালরা এসে নিতাই কাকার পুকুরে জাল ফেলে গেছে। হ্যাঁ, বলেছিলি তো। আজ সকালে নিতাই কাকা গিয়েছিল জমিদার বাবুর সঙ্গে দেখা করতে। জমিদার অপমান করে তাড়িয়ে দিয়েছে তাকে। বলেছে পুকুর দাবি করতে হলে তাকে নাকি এখন জমিদারের কাছ থেকে পুকুর কিনে নিতে হবে। সে কি রে, নিজের পুকুর নিজেকেই কিনে নিয়ে তারপরে তার দখল নিতে হবে? তাহলেই বোঝ অবস্থাটা। নিতাই কাকা বাড়িতে না ফিরে গিয়ে গাছতলায় বসেছিল। বসে থাকতে দেখে 10-15 জন এগিয়ে এসে তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন শুনলাম এই ঘটনা। তা নিতাই কাকা এখন কোথায়? আমরা সবাই মিলে বাড়িতে তাকে পৌঁছে দিয়ে এসেছি। উনি খুবই ভেঙে পড়েছেন। কাকিমা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, নিতাই কাকার নিজের জমি বলতে এখন আর কিছুই নেই। সহায় সম্পত্তি যা ছিল সবই জমিদার কেড়ে নিয়েছে। এখন পুকুরটাও চলে গেল। আচ্ছা, এই হরিপদ রায় ইনি কি মানুষ না? বোধ হয় না। মানুষ হলে হয়তো এতটা নিষ্ঠুর হতো না। ও হচ্ছে মানুষের চামড়া পড়ে থাকা একটা পিশাচ। নিতাই কাকার ঘটনা শুনেছ মা? হ্যাঁ রে, শুনেছি। নিতাইয়ের বউ খুব কান্নাকাটি করছে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। নিতাই কাকার এখন কি হবে মা? ওনার তো এখন নিজের বলতে শুধুই ওই ভিটেটুকু ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, ভগবানই জানেন। এই জমিদার যতদিন আছে ততদিন গ্রামে কারোরই শান্তি নেই। এত মানুষ মরে, ওই জমিদারটা কেন মরে না কে জানে। এত এত জমি গিলে খাচ্ছে, তবুও ওর শান্তি হয় না। তা নারায়ণ, তোমার ব্যবসাপাতি কেমন চলছে? তা আগে জামাইবাবু, তা চলছে, বেশ ভালোই চলছে। তবে শহরের ব্যাপার বুঝলেন কি না, ওই বেশি মূলধন না রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তা তো বটেই, তা তো বটেই। মূলধন নিয়ে তুমি কিন্তু কিছু চিন্তা করো না, কেমন? তোমার বোনের কাছে সংসারের চাবি আছে,
তার কাছ থেকে যখন যা লাগে নিয়ে যেও। আগে তা তো বটেই, তা তো বটেই। আপনাদের কাছ থেকে নেব না তো আর কার কাছ থেকে নেব বলুন? আপনারা ছাড়া আমার আর আছেই বা কে? এই গ্রামের 3 ভাগের 2 ভাগ সম্পত্তি আমার। তুমি কেন, আমার 7 প্রজন্ম যদি বসে বসেও খায় তবুও এই সম্পত্তি ফুরাতে পারবে না। তা জামাইবাবু, এবার মনে হচ্ছে আপনার গোলায় তেমন ধান ওঠেনি। বলো কি হে, ধান রাখার জন্য যেখানে 26টা গোলা বানানো হয়েছে আর তুমি বলছো ধান ওঠেনি? আহা না জামাইবাবু, আমি তা বলছি না। আমি বলছিলাম যে 26 সংখ্যাটাকে 36 করা যায় না? বলো কি, 26 থেকে 34 কি করে হবে? জামাইবাবু, আমরা ব্যবসায়ী মানুষ, মানুষ চড়িয়ে খাই। আমি আপনাকে এমন একটা বুদ্ধি বাতলে দিতে পারি যেটা যদি আপনি কাজে লাগান তাহলে 36 কেন 40 হতেও বেশি দেরি লাগবে না। তাই নাকি? বলো বলো আমাকে। তোমার কথা শুনেই তো আমার সারা গায়ে রোমাঞ্চ হচ্ছে। 40টা ধানের গোলা হবে, প্রত্যেকটা গোলা ভর্তি ধান থাকবে। আমি তো তখন ধানের সমুদ্রে স্নান করবো হে। তা না হলে বলছি কি, তাহলে শুনুন, আপনি গ্রামে একটা ঘোষণা করে দিন যে আপনার গোলায় সব থেকে বেশি ধান যে দেবে তাকে আপনি কয়েক বিঘে জমি উপহার দেবেন। এ তুমি কি বলছো নারায়ণ? আমি আমার জমি ওই চাষা ভূষদের দিয়ে দেবো? আমাকে কি তুমি পাগল পেয়েছো নাকি? জমি যদি দেবই তাহলে আমার লাভটা হবে কোথায়? আহা জামাইবাবু, আপনি এত চড়ছেন কেন? আমার পুরো কথাটা শুনে তো নিন আগে। আগে আমি কি আপনাকে বলেছি যে জমি আপনাকে সত্যি সত্যি দিয়ে দিতে হবে? তার মানে তোমার কথা তো আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না নারায়ণ, একটু খুলে বলো তো। জমিদার মশাই, গ্রামের সবাই কি আপনাকে খাজনা দেয়? সবার কি আর সেই সামর্থ্য আছে যে এতগুলো টাকা খাজনা হিসাবে দিতে পারবে? এমনি এমনি তো আর তাদের জমিগুলো আমার নামে হয়নি। এটাই বলছি জামাইবাবু, এটাই বলছি। আপনি ঘোষণা করে দিলেন, সেই অনুযায়ী সবাই আপনার গোলায় ধান জমা দিল। এখন যে আপনার গোলায় সব থেকে বেশি ধান জমা দেবে তাকেই তো আপনি জমি লিখে দেবেন, কি তাই না? হ্যাঁ, তোমার বুদ্ধি শুনলে তাই তো করতে হয়। তো তাকে জমি দেওয়ার বেলায় জানিয়ে দেবেন যে তার খাজনা জমতে জমতে সুদে আসলে এত বেড়ে গিয়েছে যে সেটা পুরস্কার পাওয়া জমির দামের সমান। এখন আপনি তাকে বলবেন হয় জমি নিয়ে শিগগিরই আপনার খাজনা ফেরত দিতে, না হয় পুরস্কারের জমিটার বিনিময়ে নিজের খাজনা মওকুফ করে নিতে। এতে করে আপনার জমি আপনারই থাকবে, আবার আপনার ধানের গোলাতেও ধান ভরে উঠবে। আর বাকি রইল তো ওই খাজনার কথা। পরের বছর আবার তো তাকে খাজনা দিতেই হবে, কি তাই না? বাহ নারায়ণ, বাহ, কি বুদ্ধি তোমার! বেশ, আমি কালই সবকিছু ব্যবস্থা করছি। 40 খোলা ধান, আমার তো আর তর সইছে না। শোনো শোনো শোনো, জমিদার মশাই হুকুম করেছেন এবারের মৌসুমে যে প্রজা তার গোলায় সব থেকে বেশি ধান জমা দেবে তিনি তাকে 3 বিঘে জমি পুরস্কার হিসেবে দেবেন। শোনো শোনো শোনো, জমিদার মশাই হুকুম করেছেন এবারের মৌসুমে যে প্রজা তার গোলায় সব থেকে বেশি ধান জমা দেবে তিনি তাকে 3 বিঘে জমি পুরস্কার হিসেবে লিখে দেবেন। ব্যাপারটা কিরকম হলো বলতো? জমিদার কি ভালো মানুষ হয়ে গেল নাকি? 3 বিঘে জমি লিখে দেবে? আমিও তো কিছু বুঝতে পারছি না। ও সুবল, ও জয়, খবর শুনতে পেয়েছো? এবারের মৌসুমে যে জমিদারকে সব থেকে বেশি ধান দেবে তাকে জমিদার 3 বিঘে জমি লিখে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও হাটেই ছিলাম, ঘোষণা আমরাও শুনেছি।
এ কি রকম হলো? এত বড় একটা সংবাদ, আর তোমরা এমন ভাবে বলছো যেন তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। জমিদারকে তো আর চিনতে বাকি নেই আমাদের। আরে আমাদের কথা ছাড়ো, তোমার কথা বলো। এই ভর দুপুরে তুমি গঞ্জে গিয়েছিলে মনে হচ্ছে। ঠিকই বলেছ, গঞ্জেই গিয়েছিলাম ধানের বীজ কিনতে। ধানের বীজ কিনতে? কেন? আমাদের হাটে বুঝি ধানের বীজ পাওয়া যায় না? আরে হাটে কি আর ভালো বীজ পাওয়া যায়? গঞ্জে গেলেই তো ভালো জাতের বীজ পাওয়া যায়। ভালো বীজ মানে ভালো ফসল, বুঝলে কি না? বলছি শঙ্করদা, জমিদারকে এত বেশি বিশ্বাস করাটা কি ঠিক হবে? এত টাকা খরচা করে বীজ যে কিনেছ, জমিদার কি আদৌ জমি দেবে? আরে অবশ্যই দেব, এ তো একেবারে আইনের কথা। যে বেশি ধান দেবে তাকে উনি জমি লিখে দেবেন। এখানে উনি কি ছলনা করতে পারেন? দেখো, তোমরা যা ভালো মনে করো। জমি যদি দেয় তাহলে তো ভালোই। আমি বলি কি, তোমরাও বসে থেকো না, তোমরাও একটু গায়ে গতরে খাটো। বলা যায় না, জমি যদি পেয়ে যাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। একটু কষ্ট করো। সত্যি সত্যি কি তাহলে জমিদার জমি লিখে দেবে? এত বছর ধরে জমিদারকে দেখে আসছিস আর এটুকু চিনলি না? এটা ওরা আরো নতুন একটা চাল। তুই দেখিস, জমি না দিয়ে ও জমি আবার কেড়ে নেওয়ার পায়তারা করবে। কিন্তু সবাই যে নতুন ধান লাগানোর পেছনে ছুটছে, এত মানুষকে কি জমিদার ঠেকাতে পারবে? এরই নাম হরিপদ রায়। মানুষের চোখের সামনেই তাকে লুট করে নিয়ে যাবে, তবু সে লোক হরিপদ রায়কে বাধা দিতে পারবে না। গ্রামের মানুষ তো পাগল হয়ে গেছে ধান লাগানোর জন্য। তুই জানিস শঙ্করদা কি করেছে? না তো, কি করেছে? শঙ্করদা বৌদির গয়না বেচে গঞ্জ থেকে বীজ কিনে এনেছে। বলিস কি রে? বৌদির তো গয়না বলতে মাত্র দুটো কানের দুল ছিল, সেই দুটোই বেচে দিয়েছে নাকি? তা না হলে আর বলছি কি, মানুষজন ধার দেনা করে ধান লাগাচ্ছে। যাদের ধান লাগানোর সামর্থ্য ছিল না, তারাও পুরস্কারের আশায় এত বড় একটা ঝুঁকি নিতে রাজি হয়েছে। কি হলো রে, কিছু ভাবছিস নাকি? গ্রামের সবাই তার জান প্রাণ এক করে দিচ্ছে এই জমিদারকে ধান দেওয়ার জন্য। আর জমিদার কি করবে? আমাদের সব কিছু লুটে নেবে। আমাদের রক্ত জল করা পরিশ্রমের ফসল সে এক নিমেষে নিজের নামে করে নেবে। ঠিক বলেছিস। জমিদারকে এই বুদ্ধি কে দিয়েছে জানিস? ওই জমিদারের ব্যবসায়ী শ্যালক নারায়ণ। তুই কি করে জানলি? আমার এক জ্যাঠামশাই জমিদারের বাড়িতে দারোয়ানের চাকরি করে। জমিদারের ঘরে বিভিন্ন আলোচনা হয়, তার কিছু টুকরো টুকরো খবর ওনার কানে আসে, সেখান থেকেই শুনেছি। তাই নাকি? তার কি কি বললেন তোর জ্যাঠা? জ্যাঠা বেশি কিছু বুঝতে পারেননি, তবে গন্ডগোল যে একটা লাগবে সেটা তিনি বুঝেছিলেন। না, জমিদারের পাপের ঘোড়া অনেক বেশি ভরে গিয়েছে। তাকে জন্মের মতো একটা শিক্ষা না দিলে চলবে না। জমিদারকে শিক্ষা দিবি কি করে? ওর কত ক্ষমতা তুই জানিস? ক্ষমতার জোরে কিছু করতে পারবো না জানি, কিন্তু কিছু তো করতেই হবে। কি করে? ভাবতে হবে। হাতে অনেক দিন সময় আছে। আস্তে আস্তে ভেবে একটা পরিকল্পনা করতে হবে। তুই আমার সঙ্গে থাকবি তো? অবশ্যই। কি করব? গ্রামের এতগুলো মানুষকে জমিদার ঠকিয়ে পার পেয়ে যাবে, আর আমরা কিছুই করতে পারবো না। নিতাই কাকা, শঙ্করদা, তাদের সবার জীবন শেষ হয়ে যাবে। না না, কিছু একটা করতেই হবে আমাকে। জয়, জয়, বাড়িতে আছিস? হ্যাঁ, কি ব্যাপার সুবল, তুই এত সকালে? কিছু হয়েছে নাকি? না, এখনো কিছু হয়নি, তবে কিছু করতে হবে। কিছু বুঝলাম না তোর কথা। কি করতে হবে? অনেক কিছু। তুই আজকের দিনটা সময় দিতে পারবি আমাকে? এই কি হয়েছে ঠিক করে বল তো আমাকে। আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে চল, যেতে যেতে সব বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুবল, বলতো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা গঞ্জে যাচ্ছি। সে কি রে, তুইও কি শঙ্করদার মতো খেপলি নাকি? আরে না, বীজ কিনতে যাচ্ছি না। তাহলে? আচ্ছা, জমিদার মশাই কি লেখাপড়া জানে? যতদূর জানি জমিদার মশাই লেখাপড়া কিছুই জানেন না।
ওর যা জোর সবই তো ওই লাঠিয়াল বাহিনীর আর ওর একমাত্র শ্যালকের। ওই তো যত নষ্টের গোড়া। আচ্ছা তাহলে শোন, তুই কি বলছিস সুবল? এ তো বড় ভয়ঙ্কর পরিকল্পনা রে। এছাড়া আর কোনো গতি আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু যদি ধরা পড়ে যায়, জমিদার না হয় বুঝতে পারবে না, কিন্তু ওর শ্যালক? ওই শ্যালকের ব্যবস্থা পরে করতে হবে। আগে গঞ্জে গিয়ে যা করা দরকার সেটা করে আসি, চল। ঠিক আছে। এদিককার কাজ তো শেষ হলো, কিন্তু আসল কাজ তো সুন্দরপুরেই পড়ে রয়েছে। আমি সেই সব বিষয়ে ভেবে রেখেছি, তবে এক্ষেত্রে তোর জ্যাঠার শরণাপন্ন হতে হবে। তোর জ্যাঠা আমাদের সাহায্য করবেন তো? তা কি আর বলতে, ওই জমিদারকে শায়েস্তা করতে উনি যে কোনো পরিকল্পনায় রাজি হবেন। জ্যাঠা, আমরা এসেছি। শোন, বাড়ির ভেতরের দরজা দিয়ে তোদের ঢোকাতে পারবো না। এই বাড়ির পেছন দিকে চলে যা। আমি ওইখানে বলে কয়ে দুজন পাহারাদারকে দুপাশে রেখে এসছি। ওখানে কেউ তোদের বাধা দিতে পারবে না। এখান থেকে পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকবি, দেখবি ঘরের পেছন দিকে একটা খিড়কির দরজা মতো আছে। দরজা দিয়ে ঢুকেই প্রথমে যে ঘরটা পড়বে ওইটাই জমিদার বাবুর দলিল দস্তাবেজের ঘর। সেখানে নিজেদের কাজ সেরে তৎক্ষণাৎ আবার বেরিয়ে পড়বি। ঠিক 1 ঘন্টা পর আমি আবার ওখান থেকে লোক সরিয়ে নেব, তখন তোরা বেরিয়ে আসবি, ঠিক আছে? তুই কি নিশ্চিত এই কাগজগুলোই আমাদের লাগবে? হ্যাঁ, এগুলোই। আমি মোহরির কাছে সব কিছু জিজ্ঞেস করে নিয়েছি। তিনি বলেছেন এই কাগজগুলো হলেই চলবে। কাগজগুলো শুধু নিলেই হবে না, সেগুলো জমিদার টের পাওয়ার আগে আবার রেখেও আসতে হবে। এটা অবশ্য দিনের বেলা করতে হবে। জমিদার যখন দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দেবে, তখন তোর জ্যাঠামশাইকে দিয়ে কাগজগুলো আবার তার জায়গায় রেখে আসতে হবে। এখন আমার বাড়ি চল, দুজনে মিলে কাগজগুলোর নকল বানাতে হবে। তোমরা এখানেই বসে আছো দেখছি। দলিলগুলো রেখে এসেছো? হ্যাঁ, তোরা যেখানে রাখতে বলেছিলি ঠিক সেখানেই। যাক, একটা জিনিস থেকে মুক্তি পাওয়া গেল। কিন্তু কিন্তু তোরা কাগজগুলো ঠিকমতো নকল করেছিলি তো? হ্যাঁ হ্যাঁ, সেগুলোর নকল আমার কাছেই আছে। তুমি আমাদের অনেক উপকার করলে গো খুড়ো। এই জমিদারকে শায়েস্তা করতে আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। আমি তোদের দুজনকে আশীর্বাদ করি, তোরা যেন তোদের কাজে সফল হোস। সব কিছু শেষ হলো, এখন নারায়ণকে নিয়ে কি করবি বলতো? এখনো কিছু ভাবিনি। তাড়াতাড়ি চিন্তা কর, ফসল তুলতে আর বেশি দেরি নেই। এই জন্যই তো দেরি করছি। নারায়ণকে ঠিক ফসল তোলার আগের দিন সরাতে হবে। কিন্তু নারায়ণ তো এখন গ্রামে নেই, শহরে আছে। কি? নারায়ণ শহরে আছে? কবে চলে গেল? আরে গতকালকেই হুট করে চলে গেছে, বলেছে ব্যবসার কোনো কাজে আছে।
আচ্ছা, ও কবে ফিরবে সেটা কি বলে গেছে? বলে কিছুই যায়নি, তবে জমিদার ওকে ফসল তোলার আগের দিন ডেকে পাঠাবে। ঠিক আছে। সুবলদা, 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 কিরে রতন, তুই ছুটতে ছুটতে কোথা থেকে আসছিস? তোমার সঙ্গে একটা কথা আছে। তুমি তুমি একটু এদিকে আসো। এখন বলতো রতন, কি হয়েছে? জয়দা তোমাকে খবর দিতে বলল, জমিদারের শালা গ্রামে এসেছে। কিছুক্ষণ আগেই সে ঘাট থেকে নেমেছে। তুই কোথা থেকে শুনলি? আরে জয়দা তো আমাকেই বলেছিল ঘাটে কারা কারা নামছে সে বিষয়ে খবর রাখতে। আমি জয়দাকে গিয়ে জানালাম, জয়দা বলল তোমাকে খবর দিতে। তাহলে একটা কাজ কর, তুই জয়দাকে বল শিগগিরই আমার বাড়িতে চলে আসতে। যা, দেরি করিস না, এখনই দৌড় দে। আর একটুখানি অপেক্ষা কর, ও কিছুক্ষণের মধ্যেই শৌচ কার্যের জন্য বের হবে। কে কে চাদর মুড়িতে দাঁড়িয়ে আছো ওখানে? হ্যাঁ, কে আমাকে ধাক্কা মারা? এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস? পালিয়ে দাঁড়া দাঁড়া। জমিদার বাড়িতে চুরি করতে ঢুকেছিস, আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া। কি এখানেই তো ছিল সেই ব্যাটা ছেলেটা, কোথায় গেল? বাঁচাও বাবু, বাঁচাও। কে কে আছো? কোথায় আছো? আমাকে আমি বাঁচাও, আমি সাঁতার জানি না, বাঁচাও আমাকে, বাঁচাও। তুমিও বা মাঝরাতে বলা নেই কওয়া নেই নদীতে গিয়ে মরতে গেছো কেন বাবু? না জামাই বাবু, না, মিছে মিছে আমি নদী মুখ ধরতে দাঁড়াইনি। আপনার জমিদার বাড়ি থেকে নিশ্চিত কেউ চুরি করতে ঢুকেছিল। আমি আমি ওকে দেখে ফেলেছিলাম, তাই তাই ওর পেছনে ধাওয়া করেছিলাম। বড় আজব কথা বললে তুমি। জমিদার বাড়িতে কেউ চুরি করতে আসবে এ কথা তো গ্রামের কেউ কল্পনাতেও আনতে পারবে না। আমি সত্যি বলছি জামাই বাবু, আমি নিজে দেখেছিলাম। তুমি নদীর মধ্যে গিয়ে পড়লে কি করে? তোমার সঙ্গে সঙ্গে ওই চোরগুলো নদীতে ঝাঁপ মেরেছিল বুঝি? সেটা আমিও ঠিক বুঝতে পারলাম না। নদীর কাছাকাছি এসেই সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। কি যে বলো, তার মাথা মুন্ডু কিছুই খুঁজে পাই না। আর তোমারও বলিহারি, এত বড় এক বেটা ছেলে হয়েছো, 7-8টা পর্যন্ত শেখোনি। আগে আগে কি করবো জামাই বাবু, জন্ম আর বড় হয়েছি তো শহরেই, আর সাঁতারটা ওইভাবে শেখা হয়নি। কি আর করবে, ঠান্ডা লাগিয়ে যখন ফেলেইছো এখন শুয়ে থাকো সপ্তাহ ধরে। আমার ঘোষণা মতো তোমরা সবাই এই মৌসুমে আমাকে অনেক ধান জমা দিয়েছো।
তোমাদের সবার মধ্যে থেকে বেশি ধান জমা দিয়েছে শঙ্কর, তাই আইনত 3 বিঘা জমি শঙ্করই পাবে। কিন্তু একটা সমস্যা যে রয়ে গেল শঙ্কর। সমস্যা? কি সমস্যা জমিদার মশাই? তোমার কাছে আমার বহু খাজনা বাকি পড়ে রয়েছে। আমি সব শোধ করে দেব জমিদার মশাই, আমি সবই শোধ করে দেব। আহা, আগে আমার কথাটা তো শুনে নাও। জি বলুন বলুন। তোমার দেনা জমতে জমতে সুদে আসলে যা দাঁড়িয়েছে তাই 3 বিঘা জমির দামের সমান হয়ে গিয়েছে। এখন আমি তোমার সামনে 2টো প্রস্তাব রাখছি। তুমি আমাকে খাজনা দাও আর 3 বিঘা জমি নিয়ে যাও, না হয় তোমার খাজনা আমি মকুব করে দিই, তার বিনিময়ে এই 3 বিঘা জমি তুমি আমাকে ফিরিয়ে দাও। কি চিন্তা করছো শঙ্করদা? সবই শেষ হয়ে গেল রে। আমি এত কষ্ট করে তোদের বৌদির 2টো কানের দুল বন্ধক রেখে আমি জমি চাষ করেছিলাম, এখন আমার কি হবে? খাজনা মৌকুফ হলেও তো আমার যে ধার দেনা হয়েছে সেগুলো শোধ করব কি করে? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। তুমি বলো তোমার খাজনা মুকুব করা লাগবে না, তুমি জমিটা চাও। কিন্তু জমিদার তো বলছে খাজনা ছাড়া সে জমি দেবে না। ওসব আমরা সামলে নেব, তুমি খালি এই কথাটা বলো। জমিদার মশাই, আমি জমিটাই চাই, আমার খাজনা মৌকুফ করবার দরকার নেই। বেশ, তাহলে খাজনা আমাকে ফেরত দাও। জমিদার বাবু, শঙ্করদার খাজনা ঠিক কত হয়েছে বলতে পারেন? ওই তো বললাম, জমির যত দাম ততই। আমি আপনাকে একটা বুদ্ধি দেই জমিদার মশাই। কি বুদ্ধি? শঙ্করদা যখন জমি আপনার কাছ থেকে লিখে নেবে, তখন সেই জমির বিনিয়োগে তো আপনাকে আগামী বছর খাজনা দিতেই হবে, তাই না? হ্যাঁ ঠিক। কিন্তু আপনি যদি এখন খাজনার বিনিময়ে শঙ্করদাকে জমি লিখে দেন, তাহলে আগামী বছর তার খাজনা হবে অল্প, আর আপনি সেটার উপর সুদও লাগাতে পারবেন না। কিন্তু আপনি যদি এখন তার খাজনা বাকি রেখে তাকে জমিটা হস্তান্তর করেন, তাহলে আগামী বছর আস্তে আস্তে সুদে আসলে সেই খাজনা আরো বেশি হয়ে উঠবে। এখন বলুন তো জমিদার মশাই, কোনটা করলে আপনার লাভ বেশি? আরে, ছোকরাটা তো দেখছি ঠিকই বলেছে। খাজনা না নিয়ে শুধু জমিটা লিখে দিলেই তো আমার লাভ বেশি। হ্যাঁ, সুবল তো ঠিক কথাই বলেছে। তা শঙ্কর, তোমার এতে কোনো আপত্তি নেই তো? সুবল যখন বলছে তখন আমার আর কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি তোমাকে জমির দলিলপত্র লিখে দিচ্ছি। আগে জমিদার মশাই, কিছু কাগজে আপনি সই দেননি। বলো কি হে, সই করিনি মানে? তোমাদের সামনেই তো সই করলাম। এই যে এখানে দেখুন, এই কাগজগুলো বাকি আছে। হয়তো পাতা উল্টানোর সময় আপনার খেয়াল হয়নি, না হলে আপনার মতো বিচক্ষণ মানুষের কি আর ভুল হয়? হ্যাঁ, তাই হবে হয়তো। দাও, আমি আবার ঠিকঠাক দেখে সই করে দিচ্ছি, দাও। কি ব্যাপার, তোমরা আবার এখানে? কি চাই তোমাদের? জমিদার মশাই, আমরা আমাদের জমি চাই। তোমাদের জমি? হ্যাঁ, আমাদের জমি। যে জমি আপনি 2 দিন আগে আমাদের গ্রামবাসীর সবার নামে লিখে দিয়েছেন, সেই জমি। কি আবল তাবল বকছো তোমরা? তোমাদের মাথা ঠিক আছে তো? জমির ব্যাপারে কথা হয়েছিল আমার আর শঙ্করের মধ্যে, এর মধ্যে আবার গ্রামবাসীরা আসছে কোত্থেকে? কিন্তু আইন তো এ কথা বলে না জমিদার মশাই। এই দেখুন আপনার দলিল, এই দলিলে স্পষ্টভাবে লেখা আছে আপনি আপনার সকল সম্পত্তি আমাদের গ্রামবাসীর সকলকে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। আমাদের গ্রামবাসীর সবার স্বাক্ষর রয়েছে এখানে।
আপনার সকল জমি গ্রামবাসীদের নামে লিখে দিয়েছেন। আর এখন তো আপনার সহায় সম্পত্তি বলতে আর কিচ্ছুই থাকবে না। তুমি কি বলছো নারায়ণ? আমি ঠিকই বলছি। এমনকি এই দলিলে আপনার নিজেরই সই রয়েছে। এখানে লেখা রয়েছে আপনি স্বেচ্ছায় আপনার সকল সম্পত্তি গ্রামবাসীর সকলের নামে লিখে দিয়েছেন। না 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 না, এ হতে পারে না। সুবল, সুবল, তুমি আমাকে ঠকিয়েছো। এ নিশ্চয়ই তোমার কাজ। আপনার কাছ থেকেই তো এই বিদ্যা শিখেছি জমিদার মশাই। এখন ভালোই ভালোই আপনি আপনার দখল ছাড়ুন, তা না হলে মানুষজন আপনার জমিদার বাড়ি আক্রমণ করে বসবে। আর আপনি তো স্বেচ্ছায় সবকিছু লিখেই দিয়েছে। আমার কি হলো? আমার সকল সম্পত্তি এভাবে হারিয়ে গেল। আমার নিজের বলতে আর কিছুই রইল না। পাপের ধন প্রায়শ্চিত্তে গেছে জমিদার মশাই। আপনি যেমন কর্ম করেছিলেন ঠিক তেমনি ফল পেলেন। আজ আমি বুঝলাম, মিথ্যার জয় হয় সামান্য সময়ের জন্য, কিন্তু সত্য সর্বদা বিজয়ী হবেই।